এই মামলাটা আদৌ হবে কি, এটা হচ্ছে প্রশ্ন। বর্ষিয়ান আইন মামলা হওয়ার পরের দিনই বলেছিলাম এই মামলা নির্বাচনের আগে হবে না। আপনি লিখে নিন না, দেবে না। এরপরেও দেখবেন ইডি বা মমতার পক্ষ থেকে দুজনেই হলফনামার দাবি নিয়ে আবার মামলা পিছিয়ে দেবে। একজন আইন ভাঙছেন, আর যিনি আইন রক্ষার দায়িত্বে আছেন তারা চুপচাপ দাঁড়িয়ে দর্শক হয়ে গেলেন। এটা তো ভাবতে কষ্ট হয়। লম্বা চওড়া বক্তৃতা করে ওর পার্টির অন্য নেতারা ছিল না, উনি তাহলে জানেন লিগাল ইলিগাল কাটমানিস ডকুমেন্ট কোথায় কোথায় আছে। সেটা আমি প্রথম থেকে উনি একমাত্র কোনো জানেন, আর কেউ জানেন না। 18ই মার্চ, এক মাস পরে এমন জোরালো কি হওয়ার সম্ভাবনা রয়েছে? আদতেও কি কোনো কিছু নতুন? কিছুই হবে না। কি হবে? দেখুন, লক্ষ্যটা করুন, 18ই মার্চ, তারপরে আরও 1 মাস সময় হবে, এপ্রিল মে ভোট হবে। তখন ভোটের আগে আর এটা কী করে হবে? সেটা তো বিচার করবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সেই সওয়াল কে কী করবেন সেটা তাদের ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে একজন আইন ভাঙছেন, আর যিনি আইন রক্ষার দায়িত্বে আছেন তারা চুপচাপ দাঁড়িয়ে দর্শক হয়ে গেলেন। এটা তো ভাবতে কষ্ট হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার অভিযোগ করেছিলেন যে আমি কিন্তু কিছুই নিয়ে আসিনি। উনি গেলেন কেন? সবচেয়ে বড় অপরাধ তো সেইটাই। তদন্ত চলাকালীন উনি গেলেন কেন? পার্টির কিছু লিগ্যাল ডকুমেন্টস ছিল তো ওখানে। পার্টির লিগ্যাল ডকুমেন্ট মানে আর কোনো পার্টির নেতা ছিল না ওদের? যারা লম্বা চওড়া বক্তৃতা করে ওর পার্টির অন্য নেতারা ছিল না? উনি তাহলে জানেন লিগাল ইলিগাল কাটমানিস ডকুমেন্ট কোথায় কোথায় আছে। সেটা আমি প্রথম থেকে উনি একমাত্র কোনো জানেন, আর কেউ জানেন। সে দুর্নীতি যেটা হয় সেটা উনিই করান, সেটা উনি নিজে স্বীকার করছেন। নির্বাচনী স্ট্র্যাটেজি ছিল ওখানে, প্রার্থী তালিকা ছিল সেখানে। নির্বাচনের প্রার্থী তালিকাটা এত গোপন ব্যাপার আমি জানতাম না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ রক্ষা হবে? কারণ তিনি বলছেন যে আমার কাছে এটা দেখুন, নির্বাচন। আমাদের পরিষ্কার বক্তব্য, শেষ রক্ষা করতে হবে জনগণকে। জনগণ যদি তাদের নিজেদের মৌলিক স্বার্থ সম্পর্কে সচেতন না হন, তাহলে জনগণকে ভুগতে হবে। জনগণ যদি সচেতন হন, তবে এই ধরনের ফেরেববাজ রাজনৈতিক নেতারা যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ক্ষমতা আছেন তারা শাসন করে। মামলা হওয়ার পরের দিনই বলেছিলাম এই মামলা নির্বাচনের আগে হবে না। এই গোটা ব্যাপারটা যে একটা নাটকীয় উপস্থাপনা, নাট্যমঞ্চের ভূমিকা, সেটা সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষই বুঝতে পারেন। তা না হলে ইডি এত প্রতাপশালী একটা সংগঠন, যারা কথায় কথায় যে কোনো বিরোধী মন্ত্রীদের গ্রেপ্তার করতে পারেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তাদের হেফাজত থেকে সমস্ত নথি নিয়ে যাচ্ছেন। সেটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপর তারা নাচানাচি শুরু করলেন। এইসব কিন্তু হলফনামা রূপকথা, উপন্যাসের রূপকথার মতো এটা। হলফনামা দাখিলের জন্য সময় চাইছে ইডি। হবে না তো, অনেক বাহানা হবে। ধরুন আগের দিন সময় হলো কি কপিল বাবু নাকি অসুস্থ, কিন্তু আজকে কপিল বাবু তো অ্যাপিয়ার করেননি। সুতরাং তার অসুস্থতার কারণ হওয়া উচিত ছিল না। আর হলফনামা তারা জানেন দিতে হবে। কেন্দ্রীয় সরকারের তো কত বড় একটা সংস্থা, তারা হলফনামার জন্য আবার 3 সপ্তাহ সময় নিচ্ছেন। আবার আগামী দিনে এসে বলবেন এরা যে আমাদের তো হলফনামাটা এইমাত্র দিয়েছে আমাদের কাছে, আমাদের পড়তে সময় লাগবে, আরও 3 সপ্তাহ দাও, নির্বাচন পার হয়ে যাবে। এটা খুব ছক বাঁধা কাজেই এটা এগোচ্ছে। নাটকের প্রত্যেকটা পর্ব পরিষ্কারভাবে মিলে যাচ্ছে। একেবারে শেষ প্রশ্ন, অভিজিৎ গাঙ্গুলি, তিনি এক্স জাস্টিস, এখন বিজেপি সাংসদ, তিনি কালকে হঠাৎ করে বলল যে রাজ্য সরকারকে যেমন কাঠগড়ায় তোলা যায় তেমনি কিন্তু সিবিআই ইডিকেও কাঠগড়ায় তোলা যায়। যেতেই পারে, তিনি তার অভিমত দিয়েছেন। আপনাদের উচিত তোকে জিজ্ঞাসা করা, কিন্তু ওর মতামত তিনি বলছেন একটা তিনি কোন ইস্যুর ভিত্তিতে কি তার তথ্য ভিত্তিতে বলছেন সেটা আমার পক্ষে ব্যাখ্যা দেওয়া উচিত না। আমি ব্যাখ্যা দিতে পারি, কিন্তু আমি দেবো কেন? ওর মতামত তো উনি ব্যাখ্যা দেবেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে নিয়োগ দুর্নীতি নিয়ে, তিনি স্পষ্ট জানিয়েছেন নিয়োগ দুর্নীতি কিছু নিয়ে এরকম কোনো বিষয় না, অন্য কোনো দুর্নীতি। সেটা তো উনি বলতে পারবেন, আমি কি করে বলবো?